I am the politics 2020 outfield election. So I am help me giving the rise to because अरे बस कर। দেখো, তুমি যদি এইভাবে ইংরেজিতে কথা বলতে না চাও তাহলে কিন্তু তোমাকে গ্রামারের কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার করতে হবে। ইংরেজি ঠিকঠাক বলার জন্য বা ইংরেজি ঠিকঠাক লেখার জন্য আমাদের গ্রামারের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হলো টেন্স। টেন্স কিন্তু একদিনে শেখার কোনো বিষয়বস্তু নয়, একটা দীর্ঘ প্র্যাকটিস বা অধ্যাবসায়ের ফলে কিন্তু তুমি ঠিকঠাক ভাবে টেন্সকে আয়ত্ত করতে পারো। এই টেন্সকে দেখে অনেক ছাত্রছাত্রী আগে ভয় পেয়ে যায়, কিন্তু টেন্স হচ্ছে একটা খুব সহজ এবং সাধারণ জিনিস। তুমি যদি ঠিকঠাক ভাবে বা সঠিক নিয়মে শেখো, এই টেন্স তোমার কাছে কিন্তু জলভাত হয়ে যাবে। এবং তোমাকে যদি বিভিন্ন কঠিন উপায়ে বা বিভিন্ন কঠিন ভাবে বা ভয় দেখে যদি তোমাকে টেন্স শেখানো হয়, ও টেন্স তুমি আর কোনোদিনই শিখতে পারবে না। ये बड़ी अच्छी बात कही है। চলো আজ আমরা জেনে নেব যে বর্তমান কালে বা অতীত কালে যদি কোনো অভ্যাসগত কাজ অর্থাৎ হ্যাবিচুয়াল অ্যাকশন যদি বোঝাতে হয়, তাহলে আমরা কোন প্রকারের টেন্স ব্যবহার করতে পারি সেটা আমরা আজকে জানবো। দেখো, আমরা কম বেশি টেন্স প্রত্যেকেই জানি। আমরা জানি যে মূলত টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়, কি? পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। এদেরকে ভার্বের সময়ের উপর অর্থাৎ ভার্বের টাইমিং এর উপর তিন ভাগে ভাগ করা হয়, কিন্তু এদের কাজের উপর নির্ভর করে অর্থাৎ এদের ওয়ার্কের উপর নির্ভর করে এই তিন প্রকার টেন্সকে কিন্তু আবার চার ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো কি? ইনডিফিনাইট অথবা এটাকে সিম্পলও বলা হয়, কন্টিনিউয়াস, পারফেক্ট আর এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এই তিন রকমের টেন্সকে আমরা আবার এই চার ভাগে ভাগ করতে পারি। কি রকম? যেমন পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একই রকম ভাবে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা আজকে কি জানবো বা আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো যে বর্তমান কালে বা অতীতকালে কোনো অভ্যাসগত কাজ। অভ্যাসগত কাজ বলতে কি বুঝি? না, যে কাজগুলো আমরা নিয়মিত বা প্রতিদিন করে থাকি সেই কাজগুলোকে বলার জন্য আমরা ইংরেজিতে কোন টেন্সের ব্যবহার করবো। আমরা তো বাংলাতে বলে দিই, কিন্তু বাংলা থেকে যখন সেটাকে ইংরেজিতে নিয়ে যাব সেটাতে কোন টেন্স আমাদেরকে ব্যবহার করতে হবে, চলো আজকে আমরা খুব সহজেই জেনে নেব। দেখো কি বলা আছে, আমি প্রতিদিন সকাল 6টায় উঠি। প্রতিদিন বলা আছে, এই প্রতিদিন ওয়ার্ডটার দ্বারা আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে আমার একটা রেগুলার অ্যাক্টিভিটি। নেক্সট সেন্টেন্সে কি বলা আছে দেখো, আমি প্রতিদিন সকাল 6টায় উঠতাম, মানে যে কাজটা আমার আগে হতো কিন্তু এখন আর হয় না, অর্থাৎ এটা অতীতকালের একটা অভ্যাস বোঝাচ্ছে। আর এই যে অভ্যাসটা আমি প্রতিদিন সকাল 6টায় উঠি, এটা বর্তমান কালের অভ্যাস বোঝাচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সেন্টেন্সে একটা বর্তমান কালের হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাচ্ছে এবং দ্বিতীয় সেন্টেন্সে একটা অতীত কালের হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাচ্ছে। তাহলে এই হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝানোর জন্য আমরা বর্তমান কালে সিম্পল প্রেজেন্ট এবং অতীতকালে সিম্পল পাস্ট ব্যবহার করে থাকি। বর্তমান কালের অভ্যাস বোঝাতে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং অতীতকালের অভ্যাস বোঝাতে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্সকে ব্যবহার করা হয়। এবার এই দুই রকম টেন্সের স্ট্রাকচার কিন্তু প্রথমে সাবজেক্টে বস করাতে হয়, তারপর ভার্ব বসবে এবং তারপর যেটা রিমেনিং পার্ট পড়ে থাকবে সেটা বসাতে হয়। এখানে মধ্যা কথা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে। সাবজেক্টের পরে ডাইরেক্ট ভার্ব একমাত্র এই দুই প্রকারের টেন্সেই বসতে পারে। বাদবাকি আর যাবতীয় যা টেন্স পড়ে রয়েছে সেইখানে কিন্তু সাবজেক্টের পরে ডাইরেক্ট ভার্ব বসে না, সাবজেক্টের পর একটা অক্সিলারি ভার্ব বসে, তারপর মেন ভার্ব বসে। কিন্তু সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্টে সাবজেক্টের পরে ডাইরেক্ট মেন ভার্ব বসার মতন ক্ষমতা একমাত্র এই দুই প্রকার টেন্সেরই রয়েছে। এবার টেন্সটা যেহেতু মূলত ভার্বের উপর নির্ভর করে রয়েছে, সুতরাং তোমাকে কিন্তু ভার্বের যে বিভিন্ন রূপগুলো অর্থাৎ ভার্বের প্রেজেন্টের রূপ, ভার্বের পাস্টের রূপ এবং ভার্বের যে পাস্ট পার্টিসিপেলের রূপ রয়েছে সেটা কিন্তু তোমাকে জানতেই হবে। ভার্বের প্রেজেন্টের রূপটাকে বলা হয় V1 ফর্ম, পাস্টটাকে বলা হয় V2 এবং পাস্ট পার্টিসিপেলটাকে বলা হয় V3। কি রকম? দেখো, আমরা প্রেজেন্টে বলি গো, এখানে বলি ওয়েন্ট, এখানে বলি গান। এবার এইটা কিন্তু তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। দেখো, তোমাকে হয়তো অনেকে বলবে যে 15 দিনে তোমাকে ইংরেজি শিখিয়ে দেবে, বা তোমাকে হয়তো অনেকে বলবে যে তোমাকে 1 মাসে আমরা ইংরেজি শিখিয়ে দেবো। ওগুলো ফালতু কথা বলছে। তোমাকে কেউ 15 দিনে বা 1 মাসে ইংরেজি শিখিয়ে দিতে পারবে না। ইংরেজি একটা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজকে তুমি 1 মাসে বা 15 দিনে বা 30 দিনে তুমি আয়ত্ত করতে পারবে না। এটা একটা দীর্ঘ প্র্যাকটিস বা দীর্ঘ কনসেন্ট্রেশন থাকলেই কিন্তু তুমি এই সাবজেক্টটাকে তুমি ঠিকঠাক আয়ত্ত করতে পারবে। তোমাকে সাবজেক্টের প্রতি ভালোবাসা দেখাতে হবে। তুমি যদি ভার্ব ঠিকঠাক ভাবে আয়ত্ত করে নিতে পেরেছো, জানবে তোমার 50% ইংরেজি তোমার আয়ত্তে চলে এসেছে। কারণ প্রত্যেকটা সেন্টেন্সে কোনো পার্শ্ব স্পিচের ব্যবহার থাক বা না থাক, ভার্ব তোমাকে দিতেই হবে। সুতরাং যত পরিমাণ ভার্বের স্টক থাকবে সে তত পরিমাণ ইংরেজিতে সেন্টেন্স লিখতে পারবে বা বলতে পারবে। बात तो सही है।
সুতরাং আমাদেরকে এই ভার্বের ফর্মগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে টেন্স জানতে গেলে। দেখো তাহলে এখানে আমাদের কি ছিল, আমি প্রতিদিন সকাল 6টায় উঠি, এটা একটা হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাচ্ছে এবং বর্তমান কালের অ্যাকশন বোঝাচ্ছে। তাহলে আমাকে সিম্পল প্রেজেন্ট ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রথমে আমাকে সাবজেক্ট বোস করাতে হবে, তারপর ভার্বের যে ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম সেটা বোস করাতে হবে। সুতরাং তোমাকে কোন একটা সেন্টেন্স ট্রান্সলেট করতে গেলে তোমাকে সবার আগে সেন্টেন্সের ভার্বটাকে খুঁজে বার করতে হবে। তাহলে আমরা দেখি এই সেন্টেন্সের ভার্ব কিন্তু হচ্ছে ওঠা, ওঠাটা হচ্ছে একটা সেন্টেন্সের ভার্ব। তাহলে এই ওঠাকে ইংরেজিতে কি বলে সেটা কিন্তু তোমাকে জানতে হবে। ওঠার ইংরেজি কি না, গেট আপ। গেট আপ মানে হচ্ছে ওঠা। এবার ভার্বের আগে তোমাকে কি বোস করাতে হবে, সাবজেক্ট। তাহলে এই ওঠার কাজটা কে করছে, কে উঠছে না, আমি উঠছি। তাহলে এই সেন্টেন্সে তুমি সাবজেক্ট আর ভার্ব যখন এ গেছো, তাহলে সুতরাং তোমাকে সাবজেক্ট আর ভার্ব কি করতে হবে, পাশাপাশি বোস করিয়ে দিতে হবে। তাহলে আমির ইংরেজি কি, আই। ওঠার ইংরেজি কি হলো, গেট আপ। লিখে দিলাম আই গেট আপ, মানে তোমার 80% সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল। এবারে কি পড়ে রয়েছে, প্রতিদিন সকাল 6টায়। প্রতিদিনের ইংরেজি কি না, এভরি ডে। আই গেট আপ এভরি ডে। কখন উঠি না, সকাল 6টায়। এই সকাল 6টায়টাকে তুমি কিভাবে লিখতে পারো, এই সকাল 6টায় মানে তুমি 6 AM মানে বুঝিয়ে দিচ্ছে সকাল 6টা। এবার এই সময়ের আগে সব সময় এট প্রিপোজিশন বসে, এটা জানতে হবে। আই গেট আপ এভরি ডে এট 6 AM। এবার নেক্সট সেন্টেন্স দেখো, এখানেও বলেছে আমি প্রতিদিন সকাল 6টায় উঠতাম। এখানে যখনই দেখবে ভার্বের সাথে এই ত যোগ আছে, তার মানে জানবে এটা একটা অতীত কালের অভ্যাস বোঝাচ্ছে। উঠতাম, যেতাম, খেতাম, নাচতাম, গাইতাম, এরকম যখনই ভার্বের সাথে ত যোগ থাকবে তার মানে জানবে এটা একটা অতীত কালের অভ্যাস বোঝাচ্ছে। তাহলে অতীত কালের অভ্যাস বোঝানোর জন্য আমরা জানি যে সিম্পল পাস্টে সেন্টেন্স লিখতে গেলে প্রথমে সাবজেক্ট বোস করাতে হয় এবং তারপর ভার্বের সেকেন্ড ফর্ম বোস করাতে হয়, অর্থাৎ যেটা পাস্ট ফর্ম সেটাকে বোস করাতে হয়। কিন্তু আমরা এই অতীতকালের অভ্যাস বোঝাতে যে আমরা V2 অর্থাৎ পাস্ট ফর্মের কোনো ব্যবহারই করব না, আমরা এই V1 ফর্মকে কাজে লাগিয়ে এই অতীতকালের অভ্যাস বুঝিয়ে দেব। কি রকম ভাবে, সেটাই আমাদের শেখার বিষয়বস্তু। আমাদেরকে অতীতকালের অভ্যাস বোঝানোর জন্য এই V1 ফর্মের আগে একটা মডাল অক্সিলারি ব্যবহার করতে হবে। সেই মডাল অক্সিলারি কি না, উড, WOULD, উড অথবা ইউজড টু। এই দুটো ভার্বের মধ্যে বা এই দুটো মডাল অক্সিলারির মধ্যে তুমি যে কোনো একটা ব্যবহার করো V1 ফর্মের আগে। কি রকম, চলো এক্সাম্পলটা দেখি। আমিটা হচ্ছে সাবজেক্ট আর উঠতামটা হচ্ছে ভার্ব। তাহলে আমি উঠতাম কি লিখবো, আমির ইংরেজি আই। আমরা ওঠার ইংরেজি কি লিখেছিলাম, গেট আপ। এর আগে তুমি উড লিখে দাও, আই উড গেট আপ। এখানে লিখেছিল আই গেট আপ, এখানে তুমি শুধু এই উডটা এক্সট্রা অ্যাড করে দাও V1 ফর্মের আগে, আই উড গেট আপ। এর মানেই দাঁড়িয়ে গেল আমি উঠতাম। কখন উঠতাম, এভরিডে এট 6 AM। বাকিটা যেটা আছে তুমি একই রকম লিখে দাও। তাহলে আমি উঠি, আই গেট আপ, আমি উঠতাম, আই উড গেট আপ। ঠিক একই রকম ভাবে আমি যাই, আই গো, আমি যেতাম, আই উড গো অথবা আই ইউজ টু গো। আর দু একটা এক্সাম্পলের সাহায্যে জিনিসটাকে আরেকটু ভালোভাবে ক্লিয়ার করে নিই। দেখো কি বলা আছে, সে প্রতিদিন সকালে চা পান করে। তাহলে আমি কি বললাম, কোন সেন্টেন্সে যদি প্রতিদিন, নিয়মিত এবং কোনো অ্যাডভার্ব যুক্ত থাকে তার মানে জানবে সেটা কি বোঝাচ্ছে, সেটা একটা হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাচ্ছে, অর্থাৎ একটা নিয়মিত অভ্যাস বোঝাচ্ছে। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে একটা হ্যাবিচুয়াল অ্যাকশনের এক্সাম্পল। সে কি করে, প্রতিদিন সকালে চা পান করে। তাহলে এখানে পান করাটা হচ্ছে একটা ভার্ব এবং পান করার কাজটা কে করছে না, সে। তাহলে সাবজেক্ট আর ভার্ব যখন আমরা পেয়ে গেছি তাহলে আমরা সেটাকে দেখে দেখে পাশে লিখে দেবো, হি অথবা সি, সে এর ইংরেজি। এবার পান করার ইংরেজি আমরা জানি যে পান করার ইংরেজি হচ্ছে ড্রিঙ্ক। কিন্তু আমরা কোন লিকুইড পান করা অর্থাৎ চা, কফি, দুধ এই সমস্ত পান করার জন্য আমরা সেন্টেন্স লেখার সময় ড্রিঙ্ক কথাটা ব্যবহার করব না। আমরা কি লিখবো, আমরা লিখবো টেক। এটা মনে রাখবে। এবার সিম্পল প্রেজেন্ট টেন্সে কোন সেন্টেন্স লিখতে গেলে তোমাকে এই একটা গুরুত্বপূর্ণ রুল মনে রাখতে হবে যে সাবজেক্ট যদি তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন হয় এবং তার সাথে সাথে সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে তার পাশে যে ভার্বটা বসবে সেই ভার্বটা কিন্তু এস অথবা ইএস ফর্মে বসবে। কি রকম, দেখো এখানে হি বা সি এটা হচ্ছে থার্ড পারসন এবং হি বা সি কজনকে বোঝাচ্ছে, একজনকেই বোঝাচ্ছে। তাহলে এই সাবজেক্টটা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এর পাশের ভার্বটা কিন্তু টেক হবে না, কি হবে, এই ভার্বের সাথে একটা এস যোগ হয়ে যাবে, টেক্স। কি বলবো, হি টেক্স অথবা সি টেক্স কি নাই বা কি পান করে, চা পান করে। তাহলে কি লিখবো, হি বা সি টেক্স টি। কখন পান করে, সকালে। সকালে ইংরেজি আমরা কি জানি, মর্নিং। কিন্তু মর্নিং কখনো একা বসে না, তার আগে ইন দা কথাটা বসবে, ইন দা মর্নিং। তাহলে হি টেক্স টি ইন দা মর্নিং দিয়ে কি লিখে দেবো, যে অ্যাডভার্বটা ছিল সেটাকে লিখে দেবো এভরিডে। অথবা এটাকে আমরা এইভাবেও বলতে পারতাম, হি টেক্স টি এভরি মর্নিং। এই সেন্টেন্সটাই ধরো
পান করার জায়গায় যদি থাকে পান করতো, তাহলে তুমি কি করবে? সে প্রতিদিন সকালে চা পান করতো। আমি কি বললাম? ভার্বের সঙ্গে যখন ত যোগ থাকবে তার মানে জানবে এটা অতীত কালের অভ্যাস বোঝাচ্ছে। প্রতিদিন পান করতো মানে এখন আর করে না। সেই ক্ষেত্রে তোমার ঘাবড়ে যাবার কিচ্ছু নেই, তোমার এই সেম ভার্বই ব্যবহার হবে, এই V1 ফর্মই ব্যবহার হবে, কিন্তু তার আগে একটা কি বসে যাবে? তার আগে একটা মডাল ভার্ব বসে যাবে। সেই মডাল ভার্বটা কি বললাম? হয় উড লিখো, নয় ইউজ টু লেখো। তাহলে কথাটা কি হয়ে যাবে? হি অথবা সি উড টেক। তখন আর কিন্তু এই এসটা হবে না, কারণ মডাল ভার্বের পর ভার্বের সবসময় বেস ফর্ম বসে, টেক্স হবে না। হি অর সি উড টেক টি ইন দা মর্নিং এভরিডে হয়ে গেল তোমার অতীতকালের হ্যাবিচুয়াল অ্যাকশন। নেক্সট এক্সাম্পল দেখো, তুমি নিয়মিত বিদ্যালয়ে যাও। তাহলে নিয়মিত একটা কাজ তুমি করছো, তাহলে এটা কি? এটা একটা হচ্ছে হ্যাবিচুয়াল অ্যাকশন বর্তমান কালের, যে তুমি নিয়মিত বিদ্যালয়ে যাও। তাহলে এখানে ভার্ব কোনটা? না, এখানে ভার্ব হচ্ছে আমার যাওটা। যাওয়ার ইংরেজি আমরা কি জানি? গো। এবার এই যাওয়ার কাজটা কে করছে? না, সাবজেক্টটা হচ্ছে তুমি। তাহলে তুমি যাও, তার ইংরেজি আমরা কি লিখবো? ইউ গো, মানে তুমি যাও। তুমি কোথায় যাও? না, তুমি বিদ্যালয়ে যাও। বিদ্যালয় ইংরেজি আমরা কি জানি? স্কুল। এবার কোনো কিছুর দিকে বা কোনো কিছুর উদ্দেশ্যে তুমি যখন যাবে তার আগে সবসময় একটা টু প্রিপোজিশন দিতে হয়। ইউ গো টু স্কুল, নিয়মিত মানে রেগুলারলি। রেগুলারলি তুমি নিয়মিত বিদ্যালয়ে যাও, ইউ গো টু স্কুল রেগুলারলি। এবার ধরো এই সেন্টেন্সটাই যদি অতীতকালের অভ্যাস বোঝাতো, অর্থাৎ তুমি নিয়মিত বিদ্যালয়ে যেতে যদি থাকতো, যেতে মানে এখন আর যাও না, তুমি আগে যেতে, তুমি নিয়মিত বিদ্যালয়ে যেতে, তাহলে তখন আমরা কি লিখবো? তখন আমরা যাওয়ার ইংরেজি কি জানি? গো। এই গো ভার্বটাকে ব্যবহার করবো। অতীতকালের জন্য আমাদের V2 ফর্ম ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এই গো ভার্বের আগে তুমি কি ব্যবহার করো? হয় উড ব্যবহার করো, নইলে তুমি ইউজ টু ব্যবহার করো। কি রকম? না, ইউ এই গো এর আগে উড লিখে দাও, ইউ উড গো। তার মানে কি দাঁড়িয়ে গেল? এটা একটা অতীতকালের অভ্যাস বোঝাচ্ছে। যখনই দেখবে V1 ফর্মের আগে উড অথবা ইউজ টু বোঝাচ্ছে, তার মানে জানবে এটা কোনো অতীতকালের অভ্যাস বোঝাচ্ছে। ইউ উড গো মানে তুমি যেতে। কোথায় যেতে? তুমি তুমি স্কুলে যেতে, ইউ উড গো টু স্কুল রেগুলারলি। হয়ে গেল তোমার অতীতকালের হ্যাবিচুয়াল অ্যাকশন। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে আমরা কত সহজে বর্তমান কালের কোনো অভ্যাস বা অতীতকালের কোনো অভ্যাসকে আমরা ট্রান্সলেট করতে পারছি। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বিভিন্ন ছাত্রছাত্রীর মধ্যে ছড়িয়ে দাও, যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছে, তারাও যাতে কিছু জানতে পারে, তারাও যাতে কিছু শিখতে পারে। চলো দেখা হবে নেক্সট ক্লাসে।